আজকে আমরা মৌলানা ভাসানীর নেতৃত্বে 1976 সালে যে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ হয়েছিল তার 48তম বার্ষিকী পালন করছি। এই দিনটি আমাদের ইতিহাসের জন্য, আমাদের রাজনীতির জন্য, আমাদের রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য, আমাদের মানুষের সুখী সমৃদ্ধশালী জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্ল উইটফগেল নামে একজন সোশিওলজিস্ট, সমাজবিজ্ঞানী ছিলেন। তিনি হাইড্রোলিক থিওরি অফ সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতার পানি তত্ত্ব দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন পৃথিবীর তাবৎ সভ্যতাগুলো গড়ে উঠেছে নদীর পানিকে কেন্দ্র করে, নদীর অববাহিকাকে কেন্দ্র করে। তাই আমরা দেখি হোয়াংহুর অববাহিকায় চীন সভ্যতার জন্ম হয়েছিল, নীল নদের অববাহিকায় মিশর সভ্যতার জন্ম হয়েছিল, ভলগা অববাহিকায় ইউরোপের সভ্যতার জন্ম হয়েছিল, সিন্ধু অববাহিকায় হারাপ্পা মহেঞ্জোদারোর মতো সভ্যতার জন্ম হয়েছিল। আর আমাদের এই বাংলাদেশ নদী অববাহিকায় গড়ে ওঠা একটা বিশাল মানব বসতি। এখানে মেঘনা, যমুনা, পদ্মা এবং অন্যান্য অনেক নদী নিয়ে এই দেশটা গড়ে উঠেছে। এই দেশটাকে বলা হয় প্লাবন ভূমির দেশ। হিমালয় থেকে যেসব নদী আমাদের এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সেই সব নদী যে পলি নিয়ে আসে, সেই পলি সঞ্চিত হয়ে আমাদের দেশ সৃষ্টি হয়েছে আজ থেকে 4 কোটি বছর আগে। 4 কোটি বছর আগে সমুদ্রের সীমানা সিলেটের হাওর পর্যন্ত বিস্তৃত ছিল। এটা আমরা জানি। আমরা যদি ওয়াদিয়ার জিওলজি অফ ইন্ডিয়া পাঠ করি, তাহলে আমি কিছুটা তাত্ত্বিক বিষয় অবতারণা করছি এই জন্য যে রাজনীতিতে তত্ত্ব কথার এবং জ্ঞানের গুরুত্ব অনেক বেশি, যেটা আমরা খুব সহজে উপলব্ধি করতে চাই না। মাও সেতুং বলেছিলেন, an army without culture is an army is a dull-headed army. তেমনি a political party without research, without knowledge, সেটা একটা ডাল-হেডেড পলিটিক্যাল পার্টি। সেই পার্টি বর্তমান বিশ্বের যে বাস্তবতা, বর্তমান বিশ্বের যে জটিলতা, বর্তমান বিশ্বের যে ভূ রাজনীতি, সেই প্রেক্ষাপটে তাদের পক্ষে সঠিকভাবে আন্দোলন করা সম্ভব হয় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বেদনার বিষয়, আমরা এই জিনিসটাকে খুবই অবহেলা করি। যাই হোক, আজকে আমি বলবো যে মৌলানা ভাসানী খুব সঠিকভাবে উপলব্ধি করেছিলেন বাংলাদেশের জন্য পানি কত প্রয়োজন। কারণ আমরা বলি, আমরা বইতে পড়ি নদীর অপর নাম জীবন, অথচ এই নদীগুলিকেই কিন্তু হত্যা করা হচ্ছে। গঙ্গার পানি নিয়ে যে আলোচনা, সেই আলোচনার সূত্রপাত হয়েছিল ব্রিটিশ ভারতে। তখন কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। ভারত সরকার 50-এর দশক থেকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছিল এবং এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছিল যে কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য এই রকম একটি বাঁধ দিয়ে পানির প্রবাহ ভাগীরথী নদীর দিয়ে কলকাতা বন্দরের দিকে প্রবাহিত করা, যাতে সেখানে পলি জমে সেখানকার যে নাব্যতা, সেই নাব্যতা যাতে ব্যাহত না হয়। কিন্তু সেটা করতে গিয়ে শুধু বাংলাদেশ নয়,
ভারতেরও কিন্তু নিজের ক্ষতি করা হয়েছে, সেখানকার জনগণেরও কিন্তু ক্ষতি করা হয়েছে। বিভিন্ন সময়ে ভারতের নদী বিশেষজ্ঞরা এবং ভারতের রাজনীতিবিদরাও কিন্তু এই বাঁধ নিয়ে আপত্তি তুলেছেন। আমরা দেখলাম 1975 সালে ভারত তৎকালীন বাংলাদেশ সরকারকে আবেদন করলো যে ফরাক্কা বাঁধ চালু করতে হলে পরীক্ষামূলকভাবে লিংক ক্যানেল চালু করতে হবে, অর্থাৎ একটা কাটা খাল যেটা ভাগীরথী নদী পর্যন্ত গেছে গঙ্গা থেকে, সেই খালটা উদ্বোধন করতে হবে। সেই সময় ছিল শেখ মুজিবুর রহমানের সরকার। সেই সরকারের কাছে যখন ভারত এই ব্যাপারে প্রস্তাব দিল, তখন আমাদের পক্ষ থেকে বলা হলো যে আমরা তো অত ক্ষুদ্র নই। শেখ মুজিবুর রহমান বললেন আমরা তো অত ছোট নই, আমাদের হৃদয় চিত্ত অনেক বড়, কাজেই আমরা খোলা মন নিয়ে তাদেরকে এই লিংক ক্যানেল উদ্বোধন করার জন্য, চালু করার জন্য আমরা তাদেরকে পারমিশন দিতে পারি। সেই লিংক ক্যানেল চালু করা হয়েছিল যে এটা মাত্র 41 দিন চালু থাকবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই যে লিংক ক্যানেল চালু হলো আজ অবধি সেই ক্যানেল কিন্তু বন্ধ করা হয় নাই, এবং ফারাক্কা থেকে পানি প্রত্যাহারের কাজটা সমভাবে চলছে। তো সেই সময় মৌলানা ভাসানী কি করেছেন সেটা আমরা একটু পড়েই দেখি, খুব বেশি সময় নেব না। এইখানে বই রাখার অসুবিধা নেই। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এটা বিএম আব্বাসের লেখা ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশ বই থেকে বলছি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা মিছিলের আহ্বান ও ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর নিকট চিঠি। মৌলানা ভাসানী 1976 সালের 18 এপ্রিল এক খোলা চিঠিতে ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী ও ভারত সরকারের প্রতি আহ্বান জানান। 1976 সালের 18 এপ্রিল ঢাকা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে তিনি এই খোলা চিঠি পাঠানোর কথা ঘোষণা করেন। মৌলানা সাহেব খোলা চিঠিতে জানান, দুর্ভাগ্যবশত এই অনুরোধ মিসেস গান্ধী ও তার সরকারের কাছে গৃহীত না হলে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য মরক্কো কর্তৃক অনুসৃত সাহারা নীতির ন্যায় আমি আগামী 16 মে রোজ রবিবার রাজশাহী হইতে লক্ষ লক্ষ ভুক্তু বাঙালি সহ অহিংস ও শান্তিপূর্ণ মিছিল লইয়া ফারাক্কার দিকে অগ্রসর হইব। খোলা চিঠিতে তিনি বলেন, পানি প্রত্যাহারের ফলে মাত্র কয়েক মাসের মধ্যেই পদ্মা ও তার শাখা নদীগুলো শুকিয়ে সাহারার মতো বালুময় হয়ে যাচ্ছে। মৌলানা ভাসানী ওই মোনাজাত সভায় ভাষণে বলেন, গঙ্গা আন্তর্জাতিক নদী, ফারাক্কা বাঁধের মাধ্যমে আন্তর্জাতিক বিধান অনুযায়ী ভারত এককভাবে এই নদীর পানি ব্যবহার করতে পারে না। এই সময় মৌলানা ভাসানীর সঙ্গে ইন্দিরা গান্ধীর পত্র বিনিময় হয়েছিল, এবং সেগুলো পড়ে শোনানোর মতো সময় এখানে আমাদের নাই। থাকলে আমি সেটা পড়ে শোনানো পছন্দ করতাম, কারণ সেটা আমাদের জানা উচিত যে তিনি কি ভাষায় ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন। একদিকে তিনি বাংলাদেশের অধিকারের কথা লিখেছেন, অন্যদিকে তিনি ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী, জওহরলালের কন্যা এবং মতিলাল নেহরুর নাতনি বলে সম্বোধন করেছিলেন, এবং বলেছিলেন তোমার পিতার সঙ্গে আমি একত্র হয়ে ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। যাই হোক, এই যে মৌলানা ভাসানী এই পদক্ষেপ নিলেন পানির অধিকার প্রতিষ্ঠার জন্য এবং ফারাক্কা থেকে বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায় করার জন্য, এই যে মৌলানা ভাসানীর পদক্ষেপ, এটাকে আমি বলবো এটা হচ্ছে পিপলস মানে জনগণের কূটনীতি।
এই কূটনীতি যদি না থাকে তাহলে কিন্তু অনেক সময় বিরাট আন্তর্জাতিক সমস্যাগুলো সমাধান করা যায় না। শুধুমাত্র একটা দেশের সরকার, একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আপনি অনেক বড় বড় শক্তির সঙ্গে মোকাবেলা করতে পারবেন না। কিন্তু যদি জনগণকে সঙ্গে রাখা যায় তাহলেই কেবল সেখানে সাফল্য অর্জন করা সম্ভব। 1976 সালে এই যে মৌলানা ভাসানী যে কাজটি করেছিলেন, পিপুলস ডিপ্লোমেসি করেছিলেন, এর ফলেই কিন্তু সম্ভব হয়েছিল পরবর্তী সময়ে জিয়াউর রহমানের সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে 5 বছর মেয়াদী একটা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 34,500 কিউসেকের বিনিময়ে, এবং সেই চুক্তিতে গ্যারান্টি ক্লজ ছিল। এরকম একটা ভালো চুক্তি আজ পর্যন্ত স্বাক্ষরিত হয় নাই। তারপর আমরা দেখি যে বহুদিন চুক্তিবিহীন অবস্থায় চলছিল। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা 30 বছরের চুক্তি ভারতের সঙ্গে করে, কিন্তু সেই চুক্তিতে আপনার গ্যারান্টি ক্লজ ছিল না। এবং দেখা গেছে পরবর্তীকালে হিসাব নিকাশ করে দেখা গেছে যে চুক্তি অনুযায়ী যতটুকু পানি বাংলাদেশকে দেওয়ার কথা ছিল সেইটুকু পানি বাংলাদেশ পায় নাই। আজকে দেশের অবস্থা এমন, যেটা আগের বক্তারা বলেছেন, যে এই দেশের সরকার নতজানু নীতি অনুসরণ করে, বাংলাদেশের স্বার্থ তারা বিকিয়ে দিচ্ছে। এবং বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে এই দেশটি প্রতিষ্ঠা পেয়েছিল, সেটা আজকের মানে সরকারের আচরণ দেখে সেটা মনে হয় না। তাদের মনে ভারত বাংলাদেশ সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো, আরো অনেক অকথা কুকথা তারা উচ্চারণ করেন। দুর্ভাগ্যের বিষয়, আমাদেরকে এগুলি শুনতে হয়, কারণ আমরা যে জগদ্দল পাথর আমাদের বুকের উপর চেপে বসেছে, সেই জগদ্দল পাথর আমরা অপসারণ করতে পারছি না। আজকে তাই জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, আরো দৃঢ় অঙ্গীকার করতে হবে, যাতে এই দুঃশাসনের অবসান হয় এবং জাতি বিরোধী, দেশ বিরোধী সরকারি কর্মকাণ্ডের যাতে অবসান ঘটে। আমরা জানি 1997 সালের জাতিসংঘে যে কনভেনশন হয়েছিল পানি নিয়ে, সেখানে বলা হয়েছে সমতার ভিত্তিতে অভিন্ন নদীর পানি বন্টন করতে হবে। সেই সমতার ভিত্তিতে যদি পানি বন্টন হয় তাহলেই কেবল যেসব নদীর পানি একাধিক দেশ বা কি বলে ভোগ করে, সে তাদের মধ্যে সৌহার্দ্য থাকতে পারে। আজকে আমরা 54টি নদী, অভিন্ন নদী ভারত থেকে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত, একে একে সব নদীর উপর আমরা আমাদের অধিকার হারাচ্ছি এবং তিস্তার অধিকার ফিরে পাওয়া যাবে না, এরকম একটা মনোভাব কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। এবং তিস্তা নদীতে তিস্তা প্রকল্প করে সেখানকার সমস্যার সমাধান করার জন্য চীনের পক্ষ থেকে একটা প্রস্তাব বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে। এই প্রস্তাবে নদীটাকে আরো 30 মিটার গভীর করে নদীর দুই পাড় বেঁধে দিয়ে এবং এর গভীরতা সৃষ্টি করে এবং নদীর দুই পাড়ে কৃষি এবং শিল্প ব্যবস্থা গড়ে তুলে এই নদীর যে অবদান সেটা ফিরিয়ে নেওয়া আসার প্রস্তাব করা হয়েছে। কিন্তু ভারত সেটা মানে না। ভারত বলে এতে তাদের জাতীয় রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। তাদের বক্তব্য হচ্ছে যে এই তিস্তা নদীটা চিকেন নেকের খুব কাছাকাছি, এবং এখানে চীনারা যদি এই ধরনের একটা প্রকল্প করে তাহলে অনেক চীনা নাগরিক এখানে আসবে এবং তারা ভারতের জন্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এটাই হচ্ছে ভারতের অবস্থান। এখানে একটু বলার দরকার, এই যে কলকাতা বন্দর, সেই কলকাতা বন্দরের জন্য আমরা বাংলাদেশকে মরুকরণের পথে নিয়ে গেলাম, কিন্তু সেই কলকাতা বন্দর যখন পাকিস্তান হয়েছিল 1947 সালে, তখন পাকিস্তানের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যাতে পূর্ব পাকিস্তান কলকাতা বন্দর অন্তত 6 মাসের জন্য ব্যবহার করা যায়, কারণ তখন বাংলাদেশের কোনো সেইভাবে ভালো কোনো আন্তর্জাতিক বন্দর ছিল না, সমুদ্র বন্দর ছিল না। চট্টগ্রাম বন্দর যেটা ছিল সেটা নিছক একটা
মানে ফিশ ল্যান্ডিং সেন্টার, এর বেশি কিছু ছিল না। মানে মাছ ধরে এনে মাছগুলো সেখানে রাখা, এই একটা ব্যবস্থা ছিল। তখন ভারতের পক্ষ থেকে বল্লভভাই প্যাটেল বলেছিলেন 6 মাস দূরের কথা, 6 দিনের জন্য নয়, 6 মিনিটের জন্য নয়। আর এই যে চিকেন নেকের যে করিডোর নিয়ে আজকে কথা হচ্ছে, অনেক করিডোর আমরা দিয়েছি, আমরা ট্রানজিট দিয়েছি, আমাদের সরকার দিয়েছে, কিন্তু এই ট্রানজিট এবং করিডোর অনেক আগেই কিন্তু ভারতকে দেওয়া হয়েছিল, যখন আপনার ভারত ভাগের সময় এই মানচিত্র আঁকা হয়েছিল তখন। এবং দার্জিলিং তৎকালীন পূর্ব পাকিস্তানের দিকে আসার কথা ছিল, কিন্তু যখন দেখা গেল দার্জিলিং যদি পূর্ব পাকিস্তানকে দেওয়া হয় বা কোচবিহার যদি দেওয়া হয়, তাহলে উত্তর পূর্ব ভারতে ভারত যেতে পারবে না, সেই জন্য সেখানে সেই ভূমিটা পাকিস্তান থেকে প্রত্যাহার করা হয়। একইভাবে সিলেট রেফারেন্ডাম যখন সেখানে মানুষ পাকিস্তানের পক্ষে যোগ দেওয়ার কথা বলল, তখন দেখা গেল যে করিমগঞ্জ সাব ডিভিশনটা সেটা ভারতকে দিয়ে দেওয়া হলো, কারণ করিমগঞ্জ থাকলে পার্বত্য ত্রিপুরার সঙ্গে ভারত যোগাযোগ করতে পারে। এইসব তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে ট্রানজিট নিয়ে, করিডোর নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু আমরা তো ট্রানজিট করিডোর অনেক আগেই দিয়েছি, আমরা মেনে নিয়েছিলাম। এবং আমাদের সংবিধান বলছে 1947 সালে স্বাধীনতার সময় যেসব ভূখণ্ড লইয়া পাকিস্তান গঠিত হইয়াছিল, সেই সব ভূখণ্ডই হইবে বাংলাদেশের ভূখণ্ড। আমরা সেই ভূখণ্ডকে রক্ষা করতে চাই। আজকে মৌলানা ভাসানী জীবিত নেই, আজকে তিনি যদি জীবিত থাকতেন, তাহলে তার মতো নেতা যদি হুঙ্কার দিতেন, তাহলে কিন্তু বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যেত। আজকে বাংলাদেশ খুব বিপদের মধ্যে আছে। চীনের জন্য বলা হতো হুয়াংহো হচ্ছে চীনের দুঃখ, আর বাংলাদেশের দুঃখ কি? বাংলাদেশের পাশে ভারত নামক একটি রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রটি বাংলাদেশের কোট আনকোট বন্ধু রাষ্ট্র। তো এই দুঃখের মধ্যে থেকে, এই বিপদের মধ্যে থেকে আমরা যদি আমাদের দেশকে এগিয়ে নিতে চাই, গণতন্ত্রের পথে নিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই কেন? তার জন্যও কিন্তু ভারতকেই দায়ী করতে হবে। আজকে বাংলাদেশের সীমান্তে মানুষ খুন হচ্ছে কেন? সেটার জন্যও কিন্তু ভারতের বিএসএফ দায়ী। আজকে বাংলাদেশের নদীর পানিগুলো শুকিয়ে ফেলা হচ্ছে কেন? তার জন্যও কিন্তু ভারত দায়ী। আজকে বাংলাদেশের উপর আরো নানা ধরনের নিরাপত্তামূলক নজরদারি চালু করা হয়েছে, যার ফলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে। তাই আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এমন শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কিছুই সম্ভব নয়। শেষ কথা আমি মৌলানা ভাসানীর একটি উক্তি দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, মৌলানা ভাসানী বলতেন, জনতার ঐক্য অ্যাটম বোমের চাইতেও শক্তিশালী। আজকে আসুন আমরা মৌলানা সাহেবের সেই উক্তিকে সার্থক প্রমাণ করি, সঠিক প্রমাণ করি। জনতার ঐক্য গড়ে অ্যাটম বোমের মতো শক্তি আমরা অর্জন করি, যেই শক্তি দিয়ে আমরা আমাদের শত্রুদেরকে ধ্বংস করব। ধন্যবাদ।